অন্ধকারে ছুটে চলেছে অপু। পিছনে তাকাতে সাহস হচ্ছে না এক বিন্দু। একটা করে শব্দ কানে আসছে, বুকটা ছ্যাত করে উঠছে, চোখের উপরে ঘাম এসে জমেছে ভীষণ, জ্বালা করছে চোখ দুটো। পাঁচিল টপকানোর সময় হাঁটুটা ছড়ে গেছিল, কিন্তু এখন সেই সব কিছু আর মনেই হচ্ছে না। খালি ছুটে চলেছে, উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে। কোনো দিকে কোনো ঠিক ঠিকানা নেই, কিচ্ছু নেই। ভয়ঙ্কর একটা চাপ এসে পড়েছে ওর বুকে। ও খুন করেছে, বরদা খুন হয়েছে। ও কি করবে এবার? বাবাকে বলবে? মেজদা, বৌদি, কি করবে অপু? পাড়ার মধ্যে এসে পড়েছে এখন, বুঝতে পারছে না যে ঠিক হবে কিনা। পাড়া থেকে বেরিয়ে চলে গেলে সবাই বুঝে যাবে সবটা। তাহলে প্রচন্ড হাঁপাচ্ছে অপু। মাঠের ধার দিয়ে ছুটতে গিয়ে ফুটপাতে হোঁচট খেয়ে পড়ল। কংক্রিটের মাটিতে যেন মিশে যেতে ইচ্ছে করছে ওর। টানা এতক্ষণ ছোটার পর এখন কেমন যেন সবকিছু দুম করে থেমে গেছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর বুকটা। সামনের গলির মুখে একটা আওয়াজ শোনা যাচ্ছে, তাই না? তাহলে কি ওরা বুঝতে পেরে গেছে? ওরা কি অপুদের বাড়ির দিকে আসছে? এক্ষুনি লুকোতে হবে। কি করবে ও? মাথাটা হঠাৎ একদম ব্ল্যাঙ্ক লাগছে অপুর। কিচ্ছু জানে না, কিচ্ছু না। রিজুদা থাকলে হয়তো বলতে পারতো কিছু একটা, কিন্তু এখান থেকে তো ওই দিকে গিয়ে ওদের সবার মুখের সামনে পড়বে। অন্ধকারে মাঠের ধারে থম মেরে দাঁড়িয়ে আছে অপু। হঠাৎ কোত্থেকে একটা চাপা স্বর শুনতে পেল। অপু, অপু, কে যেন ফিস ফিস করে ডাকছে। চমকে ঘুরে তাকালো অপু। প্রচন্ড ভয় পেয়ে গেছে ও, কিন্তু ঘুরে দেখে ঈশিতা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে তাকিয়ে আছে। তাড়াতাড়ি ঢুকে এসো, এক্ষুনি। বলতেই কিছু না ভেবেই ঢুকে পড়ল অপু। বাইরের দরজা বন্ধ করতেই ঈশিতা চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? দাদাকে ওরা দাদাকে। প্রচন্ড হাঁপাচ্ছে অপু, কথা বলতে পারছে না। গলার আওয়াজগুলো বাড়ছে আস্তে আস্তে, রক্ত হিম হয়ে আসছে অপুর। অপুর মুখ চোখ ভয়ঙ্কর রকম সাদা হয়ে গেছে। ঈশিতা বলল, তুমি ভেতরে আসো, বাড়িটা অন্ধকার, সবাই বোধহয় ঘুমোচ্ছে। অপু বাড়ির ভেতরে ঢুকেই মাটিতে লুটিয়ে পড়ল। শোরগোলটা এবার বাড়ির সামনে এসে গেছে। বুকের উপর একটা অদ্ভুত চাপ অনুভব করছে অপু। কিছুক্ষণ পরেই দরজায় ধাক্কা দিল কেউ একটা। চমকে উঠল অপু। আবার আঘাত, যেন বাজ পড়ছে অপুর কানে। ঈশিতা বলল, তুমি ভেতরে যাও, পেরিও না, বলে বাইরে গিয়ে দরজা খুলল। কান পেতে কথা শোনার চেষ্টা করলো অপু ভেতর থেকে। ঠিক মতো শুনতে পেল না, কিন্তু ভয় কেমন যেন ছেঁকে ধরেছে ওকে। কিছুক্ষণ পরে পায়ের শব্দ শুনতে পেল, কিন্তু সেই পায়ের শব্দ কোনো তাড়াহুড়ো নেই, শান্তভাবে এগিয়ে আসছে সে। ঈশিতা ঘরে ঢুকে বলল, চলে গেছে, তোমাকে খুঁজছিল না তো কেউ? পাশের পাড়ায় চুরি হয়েছে, লোকে এদিক আসতে দেখেছে, তাই তাকে খুঁজছে, আর কিছুই না। তারপর অপুর পাশে মাটিতে বসে বলল, এবার বলো তো কি হয়েছে? এইবার অপু কেঁদে ফেলল, ঝরঝর করে কেঁদে ফেলল। অন্ধকারে বসে মাথায় এত কিছু চলছে যে কিছু বুঝতে পারছে না আলাদা করে। আর অপু সব কিরকম গুলিয়ে যাচ্ছে। কি হয়ে গেল এটা? কিভাবে হলো? কোথায় যাবে ও এখন? কি করবে? বর্দার মুখটা মনে পড়তেই বুকটা কেমন যেন করে উঠল অপুর। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলল। ঈশিতার প্রশ্নগুলো একটাও ওর অব্দি যেন পৌঁছল না। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে অপু। খুব জোরে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলাটা যেন কেউ ভীষণ জোরে চেপে রেখেছে। গলা দিয়ে হয়তো খানিকটা ছিঁড়ে রক্ত বেরিয়ে আসতে পারে, কিন্তু শব্দ বেরিয়ে আসবে কিনা বলতে পারবে না অপু। হাত পা কাঁপছে ওর থরথর করে। ও ইচ্ছে করছে মায়ের কাছে যেতে, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছে অপু জানে না। ঈশিতার মা বাবারা কেউ সেদিন বাড়ি ছিলেন না, কিন্তু অপু ওই জায়গাটাতেই মাটিতে গুটিয়ে বসেছিল। মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছিল। ঈশিতাও বসেছিল ওর পাশে, থেকে থেকে কেঁদে উঠছিল অপু। এরপর কি হবে? কোথায় যাবে? কার কাছে গিয়ে বলবে? সবকিছু যেন ভীষণ আবছা হয়ে আসছে চোখের সামনে। চোখ বন্ধ করলেই যেন আরো বেশি করে বর্দার মুখটা মনে পড়ছে।
মনে পড়ছে যে ও নিজের হাতে একজনকে মেরে ফেলেছে, দুজনকে ফেলে দিয়েছে ট্রেনের সামনে। গুলির শব্দে বরদাকে চুপ করে যেতে শুনেছে। পাঁচিলের এপারে বসে ও কিছু করতে পারেনি, কিচ্ছু না। সকালবেলা রিজুদা গেছিল অপুদের বাড়িতে। পরের দিন ট্রায়াল। আজ ভোরবেলা অনেকক্ষণ অপেক্ষা করেও অপুর কোনো দেখা মেলেনি। বেশ বিরক্ত হয়েই ওর বাড়ির দিকে গেছে রিজু। গিয়ে দেখে কাকা চিন্তিত হয়ে বসে আছে, কেউ কোথাও নেই। নবীন কাকার থেকে জানতে পারল যে কাল রাত থেকেই অনিকে পাওয়া যাচ্ছে না, আর অপুও সকাল থেকে সেই যে ভয়ঙ্কর বমি করা শুরু করেছে এখনো থামেনি। কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো রকম উত্তরও নেই ওর। প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সকালে উঠে ওর কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল এই সবটা বোধহয় স্বপ্ন, কিচ্ছু হয়নি। কিন্তু নিজের চারপাশ দেখে, নিজের আঙুলের ডগায় লেগে থাকা ছিটে ফোটা রক্ত দেখে বুঝেছিল যে না না, যা হওয়ার হয়ে গিয়েছে। পুরো সত্যিটা যেন আবার নতুন করে ধাক্কা দেয় ওকে। এই সত্যিটা যে বরদা আর নেই। ওর সামনে ওর বরদাকে মেরে ফেলা হয়েছে। বরদাকে বাঁচাতে গিয়ে একজনকে মেরে ফেলেছে ও একজন খুনি। ও পালিয়েছে। ও নিজের বরদাকে ছেড়ে পালিয়ে যাওয়া অপূর্ব বিশ্বাস, ফেরারি অপূর্ব বিশ্বাস। হাঁটুর কাছে কাটাটা এখনো ভয়ঙ্কর রকম টাটকা আছে। সকাল থেকে ভয়ঙ্কর রকম বমি শুরু করেছে ও। বাবাকে কোন মুখে বলবে যে কি হয়েছে ওর? ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বাড়িতে ফিরেছে অপু। কেউ কোথাও ছিল না, তবুও মনে হচ্ছিল যেন সব বাড়ি থেকে, প্রত্যেকটা বন্ধ জানলার আড়াল থেকে এক একটা চোম ওর জন্য উত পেতে বসে আছে। ওর প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা চাহনি যেন ভীষণ কাছ থেকে লক্ষ্য করছে কেউ। ওর গায়ে যেন রক্তের দাগ লেগে আছে, এখনো লেগে আছে, ছটফট করছে অপুর ভেতরটা। যতক্ষণে অনি, হারা আর বুলুর বডি রেল লাইনের ওপর ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে, ততক্ষণে পাড়ার অনেকেই জেগে উঠেছে। প্রথম খুঁজে পেয়েছে সনদদা। রেল লাইনের ওই দিক দিয়ে যেতে গিয়ে একটা কাটা হাত দেখতে পায় ও। থমকে দাঁড়িয়ে পড়েছিল। কোন রকমের টাল সামলে পাড়ার দিকে ছুটেছিল। একজনের মুখও ঠিক করে বোঝা যাচ্ছে না। প্রাণপণে সাইকেল ফেলে পাড়ার দিকে ছুটেছে সনদদা। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায় রেল লাইনের ধারে। হাতের আংটি দেখে একজন হারাকে চিনতে পারে। মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় পাড়া জুড়ে। সুকান্তদা ছুটে ছুটে এসে খবর দেয় নবীন বিশ্বাসকে। খবরটা যখন এসে সুকান্তদা বলেছে, অপু তখন কান পেতে শুনেছে বাথরুম থেকে। সুকান্তদা প্রায় কাঁদতে কাঁদতে খবরটা দিল বাবাকে। বাবার গলার শব্দ পেল না অপু। খুব চেষ্টা করছিল অন্তত নিঃশ্বাসের শব্দটুকু যদি শুনতে পায়, কিন্তু না, সেটাও পাইনি। বাথরুম থেকে বেরিয়ে আসে। এসে দেখি বাবা কেমন যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে। পুলিশ ডাকা হয়েছে, সুকান্তদা বলল। শুনে ভেতরে ভেতরে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল অপু। বাবা বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না। অপু এগিয়ে এসে বাবার একটা হাত ধরতে গেল। বাবা থামালো ওকে। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। জলটা চালিয়ে দিয়ে বাথরুমের মাটিতে বসে পড়ল বাবা। পুলিশে বলেছে তিনজনেই একই পার্টির লোক। নেশা করে নিজেদের মধ্যে বচসা বাঁধিয়ে ট্রেনের মুখে পড়ে গেছে। মুহূর্তের মধ্যেই কেস ক্লোজড। পার্টি অফিস থেকে বেরিয়ে রক্তিমদার সঙ্গে হ্যান্ডশেক করে গাড়িতে উঠে পড়ল ইন্সপেক্টর।